বন্ধুরা, আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। কিন্তু আজকের ভিডিওটা ডেলি ব্লগ নয়। আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চাই যে এত দিন ধরে আমি তোমাদের সাথে কেন ভিডিও শেয়ার করতে পারিনি, কি হয়েছিল, কি প্রবলেম আমি ফেস করেছি, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেহেতু এই ভিডিও ডেলি ব্লগের মধ্যে আমি এই এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, কেননা এটা অনেকটাই সময় লাগবে তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে। যার জন্য আজকে শুধুমাত্র তোমাদেরকে এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা আজকে শুরু করলাম। তোমরা সবাই এই গরমে কেমন আছো অবশ্যই জানিও। আমাদের তো এখানে খুবই গরম এবং প্রচণ্ডই কষ্ট গরমের মধ্যে। তো আজকে আমি যেটা বলতে চাইছি 2 সপ্তাহ আগের ঘটনা। সেখানে হচ্ছে যেমন আমি প্রতিদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করেছিলাম, সেভাবেই সেদিনটা তো কেটে গেছিল। ঠিক তার পরের দিনের ঘটনা আমি তোমাদের সাথে বলছি। সকালবেলায় উঠে মা হঠাৎ করেই, তখন বাজে 7টা, তো মা আমাকে ডেকে হঠাৎ করেই বলছে যে বুকটা কিরম একটা ভারী ভারী ফিল হচ্ছে, আর মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে গেলে আলাদা করে বুকে একটা চাপ লাগছে, একটা খিঁচ লাগছে। তো আমি তারপরে সঙ্গে সঙ্গে মায়ের প্রেশারটা চেক করলাম। প্রেশারটা অসম্ভব রকম হাই, 220 226 হয়ে যাচ্ছে। যেটা নর্মাল মানুষের প্রেশার 120/80, বা যদিও বা হাই প্রেশারের রুগীদেরও 140/85 থেকে 90 এর মধ্যে থাকে। তো সেখানে 220 226 এক্সেসিভ লেভেল। তো আমি আর রিস্ক নিতে পারলাম না সেই টাইমে, কেননা এমনি আমি একা ঘরে, হুট করে আবার মা সেন্সলেস হয়ে গেলে সেই সময় মাকে হসপিটাল নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার পক্ষে। আর হার্টবিটের পালস রেটটা প্রচণ্ড কম ছিল, 37 35 এরকম হচ্ছিল। তো পালস রেটটাও অত কম দেখে আমি খুবই ঘাবড়ে গেছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের নিচে যে ভাড়া থাকে যে কাকু, ওনার যেহেতু রিক্সা রয়েছে, তো টোটোর মতন রিক্সাগুলো, তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, করে বললাম যে প্লিজ কাকু চলো, মাকে নিয়ে ইমিডিয়েট হসপিটাল যেতে হবে। তো কাকু চলে এলো। তো মাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ক্ষুদিরামে। আগের বারে ঠিক 6 মাস আগে, নভেম্বর মাসে তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম নভেম্বর মাসের ঘটনা। তো সেখানে আমি জেনিতে নিয়ে গেছিলাম। আজকের যে টপিকটা, মেন আমার ভিডিওটার টপিক হচ্ছে, যখন ডাক্তারই কখনো কখনো ভগবান হয়, আবার একদিকে ডাক্তারই কখনো কখনো শয়তান হয়ে ওঠে। এইটাই তার প্রমাণ আমি হাতে নাতে পেলাম আজকে, নিজে ফেস করে, যে ডাক্তারের অনভিজ্ঞতার কারণে, একটা এক্সপিরিয়েন্স না থাকার কারণে ডাক্তারও যে ভুল ট্রিটমেন্ট করতে পারে, সেটাই আজকে আমি জানতে পারলাম। কি হয়েছিল, জেনিতে যখন নভেম্বর মাসে নিয়ে গেছিলাম, সেই টাইমেই জিনিসটা কিন্তু ধরা পড়তো, যেটা ক্ষুদিরামে সেদিনকে নিয়ে যেতেই ধরা পড়ে গেছিল। আমি তো সেদিন নিয়ে গেলাম ক্ষুদিরামে। তো ক্ষুদিরাম হচ্ছে নার্সিং হোম, আর সেখানে যাওয়ার সাথে সাথে না এমার্জেন্সিতেই এত ভালো ট্রিটমেন্ট চালু করে দেয় ওরা, যেটা আমি জেনিতে পাইনি। যখন আমি জেনিতে গেছিলাম নভেম্বর মাসে, সেই টাইমে এমার্জেন্সিতে কোনো ট্রিটমেন্টই চালু করেনি। অসম্ভব রকম বাজে আচরণ করার পর ওরা ট্রিটমেন্ট একটা চালু করেছিল। কিন্তু ক্ষুদিরামে সেটা আমি ফেস করিনি। ক্ষুদিরামের সঙ্গে সঙ্গে আমি নিয়ে গেছি, এবং সঙ্গে সঙ্গে ওরা সবার আগে ট্রপটি একটা চেক করলো,
ড্রপটিটা হচ্ছে যেটা হার্ট অ্যাটাকের কোনো চান্স আছে কিনা সেটা দেখে। তো সেই চেকিংটা করে নিল ওরা কিটের মাধ্যমে, সঙ্গে সঙ্গে একটা ইসিজি করলো। তো সেই ইসিজিটাতে কি হলো যে ইসিজিটাতে দেখা গেল যে ইসিজির ইয়েতে যে হার্টের বিটগুলো যে কাউন্ট হয়, এতটা মতন গ্যাপ, মানে 4 থেকে 5 ইঞ্চি গ্যাপ, তারপরে একটা দাগ, আবার এতটা গ্যাপ, আবার একটা দাগ, মানে কতটা গ্যাপিং পরপর হার্টবিট চলছে। ওটা দেখেই ওরা ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওরা বলল যে এই পেশেন্টকে তো এরমভাবে রাখা যাবে না, আপনি ইমিডিয়েট অ্যাডমিশন করুন, কেননা ওনার হার্টবিটের রেট প্রচণ্ড কম চলছে। তো আমি আর কোনো রকম চিন্তাভাবনা না করে অ্যাডমিশন করে দিলাম। তো ওখানকার যিনি আমার মায়ের অপারেশন করেছেন, তো সেই সার্জেন্ট, উনি হার্টের ডাক্তার, বেস্ট কার্ডিওলজিস্ট, এবং উনি মানে ভগবানের মতন আমার কাছে এখন। উনি আসলেন সন্ধেবেলা, এসে সঙ্গে সঙ্গে দেখেই লিখে দিলেন যে ওনার পেসমেকার বসাতে হবে, কেননা নর্মাল হার্টবিট রেটে উনি বাঁচতে পারবেন না। ওনার হার্টবিট রেট 30-এরও নিচে নেমে যাচ্ছে, যেখানে আমাদের সুস্থ সবল মানুষদের আমাদের হার্টবিট রেট 80-90 চলে, সেখানে মায়ের 30-এর নিচে নেমে যাচ্ছে। তো 30-এর নিচে নেমে যাচ্ছে বলেই মা মানে এর আগেও সেন্সলেস হয়ে যাচ্ছিল, যেখানে নভেম্বর মাসে যখন জেনিতে ভর্তি করা হয়েছিল, সেই টাইমে ডাক্তাররা বলছে যে আপনি কি করে অজ্ঞান হয়ে যাচ্ছেন, আমি তো বুঝতেই পারছি না। মানে কি ধরনের মূর্খ ডাক্তার ওখানে বসে রয়েছে, বড় কার্ডিওলজিস্ট বলছে নিজেদেরকে, এদিকে তারা বুঝতেই পারছে না যে কেন অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান হওয়ার তো একটা রিজন থাকে। আমরা ভাবছি গ্যাসের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, যার জন্য হালকা পাতলা ঝোল খাওয়াচ্ছি। অবভিয়াসলি হালকা পাতলা ঝোল খাওয়া ভালো, সব মানছি, কিন্তু গ্যাসের কারণে অজ্ঞান হচ্ছে না। মায়ের হার্ট কমপ্লিট ব্লক হয়ে যাচ্ছিল, কমপ্লিট ব্লকেজ হয়ে গেছিল, যার ফলে মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। সেইটা গরু গাধার দল ওরা বুঝতে পারেনি। হ্যাঁ, এতটাই ওরা বড় ডাক্তার যে ওরা বুঝতে পারেনি, বোঝার বাইরে। যাই হোক, তো ক্ষুদিরামে বুঝে গেল এই ব্যাপারটা, এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলল যে এই, আর মাকে সঙ্গে সঙ্গে দুপুরবেলাতেই একটা টেম্পোরারি পেসমেকার বসিয়ে দিয়েছিল। মানে পেসমেকারের মেশিনটা বাইরে ছিল, চ্যানেল করে ভেতরে তারটা দিয়ে রেখেছিল, আর টেম্পোরারি পেসমেকারে মায়ের হার্টবিট রেটটা ভালো দেখাচ্ছিল। তো নর্মালি মায়ের অপারেশনটা করা হলো 1 সপ্তাহ, মানে 3-4 দিন পরেই। ওটা যেহেতু মা হার্টের ওষুধ খেত, সেই জন্য 3 দিনের একটা গ্যাপ দিতে হয়েছে ওদের অপারেশনে। 3 দিন পর রবিবার দিন 2 তারিখ ছিল, ভোট 1 তারিখে ছিল, ভোটের পরের দিন 2 তারিখে মায়ের পেসমেকার বসানো হলো, অপারেশন হলো। ডান দিকের রাইট সাইডের এই জায়গাতে পেসমেকারটা বসানো হয়েছে। স্টিচ পড়েছিল, তো কালকেই আমি স্টিচটা কাটিয়ে এনেছি মায়ের। তো এখন তিনি অনেকটাই ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতিতে আমাকে প্রথমেই ফেস করতে হলো। এই যদি আমরা নভেম্বরেই জিনিসটা জানতে পারতাম যে সত্যি এই কারণে হচ্ছে, তো কি হয়, শীতকালে সার্জারিগুলো হলে না সুবিধা হয়। গরমে যে কষ্টটা মা পাচ্ছে, 1 মাস ধরে স্নান করতে পারছে না, কিছুই মানে ঠিক হচ্ছে না, মানে গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, গা পোঁছ করে দিলেও সেই স্নানের একটা আলাদা তো সেটা করতে পারছে না, তো খুবই কষ্ট হচ্ছে। শীতকালে হলে এত কষ্ট তাকে ফেস করতে হতো না, শীতের দিনে চান না করলেও অসুবিধা হতো না, তাড়াতাড়ি ঘা দিয়ে জিনিসগুলো শুকিয়ে যায়, সেলাইয়ের জায়গাগুলো। তো সেই জিনিসগুলো আমাদের ফেস করতে হচ্ছে এখন গরমের মধ্যে। তো যাই হোক, কি আর করা যাবে। তো আলটিমেট আমাদের অপারেশনটা সাকসেসফুল হলো, আমরা মাকে বাড়ি নিয়ে এলাম। আর এই পুরো প্রবলেমের দিনগুলোতে আমি যেটা না বললে হয়তো সত্যি খুব ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে যে সব থেকে কাছে আমি পেয়েছি হচ্ছে আমার সেজো মাসিকে। মানে
সত্যি আজকে যদি মাসি আমার পাশে এসে না দাঁড়াতো, আমি ওই মারাত্মক দিনগুলো কি করে চালাতাম আমি নিজেই জানি না। আর সেই টাইমে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, সে অফিসে মানে মালদাতে। আমি পুরো একা, মাকে হসপিটালাইজ করে আমি বাড়ি চলে এসেছি। আর তার থেকেও বড় হচ্ছে যে আমাদের চার্লি পুরো ঘরে একা। তো সেই জন্য সেই টাইমটাতে যে কিভাবে আমি কাটাবো সেটাও আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। তো মাসি সেই দিনই, যেদিন হসপিটালাইজ করেছি সেদিনই মাসি চলে এলো, কারণ মাসির সাথে চার্লি অ্যাডজাস্ট হয়ে গেছিলো। যেহেতু এর আগে 3-4 দিন এসে মাসি থেকেছিল, সেই জন্য মাসির সাথে খুব ভালো মিশে গেছিলো। তো মাসি ঘরে চার্লিকে দেখতো, তো আমি ডেলি যাতায়াত করতাম হসপিটাল বাড়ি। এই করে 2 দিন আগে আমার জ্বরও হয়ে গেল। দেখো এখন কিরকম আমি তোমাদের সাথে কথা বলছি আর ও ডাকছে। কি হয়েছে? কি কি আসো, উঠে আসো, উঠে আসো। কি হয়েছে? কি হয়েছে মা? তো এই পুরো জার্নিটায় মানে হিউজ অ্যামাউন্ট আমাদের বেরিয়ে গেছে। টোটাল 5 লাখের ওপর খরচ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আজকে আমি এটাই মনে করি, আজকালকার দিনে দাঁড়িয়ে টাকাটার কোনো মূল্য নেই, মানে জলের মতন বেরিয়ে যায়, বোঝাও যায় না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আজকে যদি আমার বাবা মানে একটা সম্বল হিসাবে এগুলো রেখে না যেত, তো আমি হয়তো মায়ের এত বড় একটা অপারেশন করাতেও পারতাম না, এত খরচ দিতেও পারতাম না। সরকারি হাসপাতালের আশায় পড়ে থাকতে হতো যে কবে বেড পাবে, কবে অপারেশন হবে, মানে চটজলদি কোনো কিছুই হতো না। তো আমি এইটুকুনি ভগবানকে ডাকি যে হ্যাঁ বাবা আমাদের জন্য এই আমাদের ভবিষ্যৎটা করে গেছে, যার জন্য কিনা আজকে আমার মাকে আমি সম্পূর্ণ বাবার রেখে যাওয়া এই খরচা থেকেই, মানে আমি এই টাকা থেকেই খরচটা চালাতে পেরেছি। মানে এইটা আমি খুব মানে মানে বাবার জন্য মানে আজকে আমার মা ঠিকঠাক ভাবে রয়েছে। তো এখন তো মা ঘরেই আছে আর সম্পূর্ণ বেড রেস্ট, মাকে টোটালি বেড রেস্ট করতে বলা হয়েছে। আর যার জন্য দাঁড়া মা, একটু দাঁড়াও। কি হয়েছে মাম্মা? সম্পূর্ণ বেড রেস্ট রয়েছে। আর যার জন্য সম্পূর্ণ কাজের দায়িত্বও আমার ওপর পড়ে গেছে। তো আমি যতক্ষণ মাসি ছিল ততক্ষণ মানে আমি ভাবছিলাম যে কিভাবে একা সামলাবো। হ্যাঁ যে কি হ্যাঁ, আরো সব থেকে যেটা বড় কথা, আমার মাসিও তো প্যারালাইসিস, তার ডান দিকটা পুরোটাই প্যারালাইসিস, তার ডান হাত ডান পা পুরোটাই প্যারালাইসিস, স্ট্রোক থেকে পুরোটাই প্যারালাইজড হয়ে রয়েছে। তবুও সে বা হাতে যা করেছে কাজ, মানে আমি জীবনে ভুলবো না, চিরকৃতজ্ঞ থাকবো মাসির কাছে যে এই মুহূর্তে এই বিপদের দিনে আমার পাশে থেকেছে। আর রোজ আমায় ফোন করে খোঁজ নেয় যে কিভাবে সামলালি আজকের দিনটা, কি করলি আজকে, সব এগুলো। মানে আমি অ্যাকচুয়ালি ভাবতেও পারিনি যে আমি আবার ডেলি ব্লগ চালু করব বা তোমাদের সামনে আসব, কেননা আমি এতটাই কনফিউজড হয়েছিলাম যে আমি ভাবতে পারছিলাম না যে আমি আদৌ এই ভিডিও চালু রাখতে পারবো কিনা। যাই হোক, তো আপাতত সামলে উঠেছি কিছুটা। আর কালকে তো মায়ের সেলাইটাও কাটিয়ে এনেছি, যেখানে স্টিচটা পড়েছিল অপারেশনের সেটাও কাটিয়ে এনেছি, অনেকটাই রিকভারি হয়েছে। এবার বাকিটা তো আমাকে ড্রেসিং করতে হবে, ওষুধগুলো তো চলবে, আর 1 মাস পর আবার চেক আপ রয়েছে। তো যাই হোক, এইভাবে এবার তো দিনগুলো কাটতে থাকবে। এখন তো মানে ধরতে গেলে 1টা বছর পুরো রেস্ট্রিকশানেই মাকে থাকতে হবে। হ্যাঁ, তো পুরোটাই আমাকে সামলাতে হবে।
তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর অনেকটা তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি বলেই আজকে সেই টানেই আজকের ভিডিওটা আমি করেছি, যাতে তোমরাও আমার এই পরিস্থিতিটা শোনো। আর এত দিনের গ্যাপিংয়ের পর একটা ভিডিও আমি ছাড়লাম। আজকে ঘটনাগুলো না বললে তোমরাও জানতে পারতে না, যার জন্য আজকের আর ডেলি ব্লগ আমি দেখাইনি। তবে কাল থেকে কথা দিলাম যে আবার ডেলি ব্লগ চালু করব, আর তোমাদের সাথে আমার কাজ কর্ম সব কিছুই শেয়ার করব, আমার গোপাল সোনাকেও শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তো আস্তে আস্তে নিজেকেও সামলাচ্ছি, কাজও গোছাতে শুরু করেছি। যাই হোক, চলো আজকের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আর মানে তোমরা যারা বড়রা দেখো ভিডিও, তারা আশীর্বাদ করো যে আমি যেন পুরো সংসারটাকে সামলে চলতে পারি, মাকে ভালো রাখতে পারি, হ্যাঁ, মায়ের সেবা ভালোভাবে করতে পারি। যাই হোক, চলো আজকের জন্য টাটা। কালকে দেখা হবে কিন্তু ডেলি ব্লগের সাথে।